গাছটার নাম ছাতিম গাছ, ইন্ডিয়ান ডেভিল ট্রি, শয়তানের গাছ। ইংরেজি নাম এটা ছাড়ো। সংস্কৃত নাম হচ্ছে সপ্তপর্ণী। গাছটা আমরা কম বেশি চিনি। ডাবরের সাইড থেকে কি আছে একটু দেখি। ডাবরের মেডিসিনাল প্ল্যান্টের লিস্টেড সাইড থেকে দেখা যাচ্ছে। এর ইংরেজি সংস্কৃত নাম হচ্ছে সপ্তপর্ণী। অ্যালস্টোনিয়া স্কোলারিস হচ্ছে সায়েন্টিফিক নেম। মেডিসিনাল ইউজ একটা কেমিক্যাল কম্পোজিশনে পরপর দেওয়া আছে। আমরা যে কোনো একটা ধরে সার্চ অপশনে গেলাম, মানে বটনিস্ট নয়, বড় সড়ো একটা সাইট, এখানে সাইন ইন করার পরে আমরা ঢুকছি। বিভিন্ন ধরনের রিসার্চ ওয়ার্ক এর উপরে যেগুলো হয়ে আছে সেগুলো সম্বন্ধে লেখা আছে। কিউটেনিসিয়াস ডিজিজ একটা বাজে রকম জিনিস, টিউমার, আলসার, ক্রনিক রেসপিরেটরি কন্ডিশন, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, হেলমিনথ্রিসিস, বিভিন্ন রকম আছে। এখান থেকে একটা ডিজিজের নাম কপি করলাম, কপি করার পরে আবার সেটা সার্চে গেলাম। সার্চে যাওয়ার পরে এও লগ ইন করতে হয়, লগ ইন করার পরে ঢোকা গেল। এবার এইটা ভীষণ রকমভাবে সায়েন্টিফিক টার্মসে ভর্তি। তো যাদের কাছে ক্লিয়ার বোধগম্য হবে, কিছুটা বোধগম্য হবে, তারা ব্যাপারটাতে পরপর এগিয়ে যেতে পারবেন। আমি এর উপরে কত রিসার্চ হয়েছে এবং কত ভালো ভালো জিনিস বেরিয়ে এসছে বর্তমান দিনে, বেশি পুরনো নয়, 2010, 2012, 2014 এখনো কাজ চলছে এটার উপরে। অ্যালস্টোনিয়া স্কোলারিস, ছাতিম গাছের উপরে। আচ্ছা, আমরা এবারে আরেকটা ওয়েবসাইটে যাচ্ছি। ওয়েবসাইটে ইন্ডিয়ার ট্র্যাডিশনাল মেডিসিনাল ইউজ অফ অ্যালস্টোনিয়া মাইক্রোফাইলে, অ্যালস্টোনিয়া স্কোলারিস, যাই হোক, ইন্ডিয়াতে লিভ স্প্রেইনস কথাটার মানে কি, দেখা যাক কি আছে। বলছে যে টুইস্ট অফ লিগামেন্ট, অ্যাঙ্কেল, রিস্ট, আদার জয়েন্ট, মানে ভারী কলসি, ভারী এক বালতি জল, গরু জল খাওয়ানোর জন্য জল হোক বা বাড়ির জন্য হোক, হঠাৎ করে তুলতে যাওয়ার পরে একটু মচকে যাওয়ার মতো ব্যথা হলো এবং ডিসলোকেট হলো না, মানে ভেঙে যাওয়া বা তীব্র ফুলে ওঠা, অল্প একটু ফোলা থাকলো এবং ব্যথাটা পারসিস্ট করে গেল, দিনের পর দিন ব্যথাটা চলতে থাকলো। তো এটাকে বলে স্প্রেন। এর এগেনস্টে এর পাতা কাজ করে। থাইল্যান্ডে কি করে, জেনারেল টনিক পরপর আছে, অ্যান্টি ডিসেন্ট্রি, অ্যান্টি ফিভার। ইন্দোনেশিয়াতে আলসারের এগেনস্টে কাজ করা হয়। ফিলিপিন্সে ডিসলোকেট জয়েন্ট, এটা মেনলি হার্টের উপরে কাজ করে। ইন্ডিয়ার বার্কের ক্ষেত্রে স্টোমাক, স্কিন ডিজিজ, সোয়েলিং, ম্যালেরিয়া ফিভার, বোন ফ্র্যাকচার, ইউরিনারি ইনফেকশন। কি নেই। টেবিল 1-এ যাচ্ছি বড় করে। ট্র্যাডিশনাল অ্যান্ড লোকাল ইউজ অফ অ্যালস্টোনিয়া স্কোলারিস ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। এবারে শুধু ইন্ডিয়াতেই বিভিন্ন রিসার্চ ওয়ার্কে রেফারেন্সগুলো দেওয়া আছে এবং তার আলটিমেট কিসের উপরে কাজ হয়েছে এটা দেখা হচ্ছে। বার্কের উপরে বেশ কিছু ভালো করে নজর রাখুন। অ্যান্টি হেলমিনথিক, অ্যান্টি পিরিয়ডিক, অ্যাজমা, ডায়রিয়া, ডিসেন্ট্রি, কুকুরে কামড়ানো, এক্সপেক্টোরেন্ট, মানে ভিতরে জমে থাকা কোনো জিনিসকে বাইরে বের করে দেওয়া, মানে কফ বা কোনো প্যারাসাইটিক কোনো কিছু যদি জমে থাকে। অ্যান্টি ম্যালেরিয়াল তেমনই এক্সপেক্টোরেন্ট ইন দ্য সেন্স রেসপিরেটরি ডিসঅর্ডারে, ঠান্ডা লেগে দিনের পর দিন কাদা ঘেঁটে জল ঘেঁটে যে প্রবলেমগুলো তৈরি হয়, সেখান থেকে ছাতিতে কফ জমে যাওয়ার যে ব্যাপারগুলো থাকে সেগুলো সলভ করার মতো থাকে। ফিভার, জ্বর যেমনি। আচ্ছা, হ্যাঁ, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার, গনেরিয়া, হেডেক, হেপাটাইটিস, ইচিং, লেপ্রোসি, ম্যালেরিয়া, menstrual disorder, pains, post-pregnancy fever, rheumatism, skin disease, snake bite, toe crack, tonic, toothache, tuberculosis, tumor, ulcer, wounds, asthma, congestion of the liver, dropsy, dysentery, fever, headache, ulcer। রুট থেকে কি হচ্ছে, অ্যান্টি হেলমেন্থিক, লেপ্রোসি,
রিউমেটিজম, স্কিন ডিজিজ, টুথেক, টিউমার, আলসার, এই ডান দিকে যেগুলো আছে এগুলো বিভিন্ন সময় যে রিসার্চগুলো হয়েছে সেগুলো রেফারেন্স, আর বাঁ দিকে ডিজিজগুলোকে টার্গেট করে কাজ হয়েছে সেগুলো পরপর দেওয়া আছে। এবার কম্বোডিয়াতে কী রকমভাবে ইউজ হয়, মালয়েশিয়াতে কীভাবে ইউজ হয়, বার্মাতে কীভাবে ইউজ হয়, ভিয়েতনামে কী, আপনারা চাইলে এই ওয়েবসাইটটাকে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। প্রোভাইডেড ফর নন কমার্শিয়াল রিসার্চ অ্যান্ড এডুকেশনাল ইউজ, এই জার্নালটা থেকে এটা নামানো। তো এখন ডিজিজ কভার করেনি এরকম খুব কম ডিজিজই আছে। অ্যালস্টোনিয়া স্কোলারিস, আমাদের আরও বেশ কিছু লিটারেচার আছে, সামনে আনা যেতে পারে। এই লিটারেচারগুলো ভারতীয় বনৌষধি তৃতীয় খণ্ড, এখানটাতে 362 নম্বর যে অ্যানালাইসিসটা আছে গাছ সম্বন্ধে বলা আছে, সেখানে আপনারা পেয়ে যাবেন ছাতিম সম্বন্ধে পরপর করে বর্ণনা করা আছে। রাজনিগন্ডু বা এই শ্লোকগুলোর ভিতরে যেগুলো আছে, নাম পর্যায়ের ভিতর থেকে যেগুলো আছে সেগুলো থেকে পাবেন গুণপর্যায়। তো এখানে দু একটা জিনিস একটুখানি হাইলাইট করি, অতি অল্প, বেশি সময় নেব না। কুষ্ঠের সপ্তবর্ণ, ছাতিমের ছালের কাত কুষ্ঠ, কুষ্ঠগ্ন মানে কুষ্ঠকে যে ভালো করতে পারে, নষ্ট করতে পারে। তো ছাতিমের এর ইউজটা কেমন ছিল একটুখানি বলি। কুষ্ঠ হচ্ছে একটা ডেঞ্জারাস রকমের ঘা টাইপের একটা ডিজিজ, যেটা আহমদ শাহ আবদালি ছিল যার জন্য আক্রমণ করেছিল, মানে দিল্লি আক্রমণের পিছনে এখানে বৈদ্য খোঁজা এবং দিল্লির লুটপাটের পরেও এখানে বৈদ্য খোঁজা এবং চেষ্টা করা যে তার কুষ্ঠ সারানোর জন্য। একটা টাইম ছিল যে টাইমে কুষ্ঠ সারানোর জন্য কোনো এক বৈদ্য না পেরে বলে দিয়েছিল যে মোগল ফ্যামিলি থেকে কোনো মেয়ে বিয়ে করলে তার কুষ্ঠ সেরে যাবে। তো সেও চাপের মুখে বাধ্য হয়েছিল এসব দিতে, বিয়ে দিতে, যাই হোক সেটা নয়। তো কুষ্ঠ একটা ভয়ঙ্কর ব্যাধি ছিল, যেখানে রাজা থেকে যে খুব গরিব লোক কাউকে ছাড়তো না। তো এই গাছটার একটা অদ্ভুত ক্ষমতা ছিল, যেটা কুষ্ঠকে অনেকটা দমন করে রাখা, ইভিন কখনো কখনো সারানো সম্ভবও ছিল যদি প্রতিকার ঠিকঠাকভাবে নেওয়া যেত। এটা অ্যাকচুয়ালি এখানে এইটার থেকে আপনারা ম্যাক্সিমাম জিনিসপত্রগুলো সায়েন্টিফিকভাবে আপনাদের প্রমাণ না থাকলেও অনেক আগে যে এগুলো দিয়ে কাজ হতো সেগুলো সম্পর্কে লিটারেচার আছে, কীরকম ব্যবহার করতে হবে, তো সেগুলো সব ডিটেলিং আছে। তো এগুলো নিয়ে খুব বেশি আলোচনা করছি না, কারণ এর প্রচুর ডিজিজ, এর এগেনস্টে প্রচুর রকমের ফর্মুলেশন আছে। দুই একটা ফর্মুলেশন বলি। 1.5 ইঞ্চি চওড়া ছাল আর 6 ইঞ্চি মতো লম্বা ছুরি দিয়ে কেটে নিয়ে বয়ঃসন্ধিকালে যদি বাচ্চাদের, মহিলাদের ভাতের সাথে সিদ্ধ করা হয়, চালের সাথে সিদ্ধ করা হলো, সিদ্ধ করার পরে ভাতের ফ্যানটা না গেলে সেইটা ফ্যান ভাতটা একটু ঠান্ডা করে নিয়ে যদি খায়, তাহলে বয়ঃসন্ধির যে প্রবলেমগুলো থাকে, মেনস্ট্রুয়াল সাইকেলের পেইন, ইরেগুলারিটিস, বিভিন্ন রকমের সিস্ট তৈরি হওয়ার প্রবণতা, সুগঠন না হওয়া, ডিলে হওয়া, এই এভরিথিং জিনিসগুলো কন্ট্রোল হয় মানে ভালো হয়। তো একটা প্ল্যান্ট, এবারে আসল ডেসক্রিপশানে যাই। এগুলো এর মেডিসিনাল ইউজ চাইলেই কিভাবে খুঁজে পাওয়া যায় সেটা দেখালাম, এবং কত ইউজ আছে, এবং এটা একটা কমপ্লিট প্যাকেজ টাইপের। পেটের গন্ডগোল, ক্রিমি প্রবলেম, পেন, জয়েন্ট পেন, ডিসলোকেশন না হওয়া, লিগামেন্টের চোট, মহিলাদের প্রায় 90% বলা ভুল, মহিলাদের মোটামুটি সচরাচর প্রবলেম তৈরি করে এমন অসুখ যেগুলো আছে, সে জল কাদা ঘেঁটে গরু বাছুর লক্ষ্য রাখার জন্য পায়ের আঙুলের ফাঁকে হাজা থেকে শুরু করে, ঘা থেকে শুরু করে, আর বিভিন্ন ফিমেল ডিজিজ, সমস্ত জায়গাতেই এর একটা ব্রড স্পেকট্রামে এফেক্ট আছে, এবং ভালো করার মতো একটা কমপ্লিট প্যাকেজ আছে।
আমি নিজে এই গাছটাতে আমার একটু অন্যরকম ফাঙ্গাল ডিজিজে পড়েছিলাম, ঘাড়ের কাছে একটা ইনফেকশন এসেছিল। আমি এই গাছটার আঠা বেশ কিছুদিন লাগানোর পরে তারপরে ফ্লুকোনাজল একটু ইউজ করার পরে সেটা সেরে যায়। তার আগে বারংবার ফ্লুকোনাজল ইউজ করার পরে সেরে গেল, আবার হলো, সেরে গেল, আবার হলো, এটা হতে থাকছিল। আমি বেশ কিছুদিন অ্যালস্টোনিয়া ইউজ করলাম, ইউজ করার পরে 2-3 বার ফ্লুকোনাজল দেওয়ার পরে সেটা একদম কমপ্লিট রিমুভ হয়ে গেল। তো এটা আমার নিজের হাতে নাতে। এখন এটা প্রসঙ্গ আনছি কেন না, সেটা হচ্ছে একটা সময়, যে সময় বাংলায় বর্তমান দিনে অনেক শিক্ষিতের হার বাড়ার পরে বাংলার মহিলারা ডিজিজ সামনে আনেন, ডাক্তারের কাছে আসেন। একটা টাইম ছিল যখন ওনাদেরকে গুরুত্ব দেওয়া হতো না, সেই টাইমটাই আমরা ফার্স্ট যাই, এন্ট্রি নিই সেই টাইমটাতে। সেই টাইমটা রামমোহন থেকে দেখি, অনেক আগে তো অনেক কিছুই। 1772-তে উনি আসছেন, আর বাংলায় সতীদাহ প্রথা রোধ করছেন 1829। কিছু পিকচার ব্রিটিশদের রেখে যাওয়া, সতীদাহ হচ্ছে, ঘাটে বিরাট মেলা পড়ে গেছে, কিছু মহিলাকে পোড়ানো হবে, সাদা পোশাকের মহিলা কান্নাকাটি করছেন, সেই মহিলাদের পোড়ানো হবে। রিচুয়াল কাজকর্ম, সোজা কথায় বলতে গেলে কিছু মানুষ পোড়ানো হবে, তার জন্য গোটা গ্রাম এক জায়গায় হচ্ছে, এবং এই বিধবাদের পুড়িয়ে ধর্ম পালন হবে। ধর্ম কি কুৎসিত রূপে নিয়ে গেছিল মানুষ সেই সময়, অনেকদিন আগে থেকেই নিয়ে চলছিল। ধর্ম ব্যবসায়ীদের হাতে যখন ধর্ম নিয়ন্ত্রিত, মানুষের জীবন নিয়ন্ত্রিত হচ্ছে, যেখানে মানুষের জীবনের দাম ব্যবসার থেকে অনেক অনেক কম, সেখানে কি অদ্ভুতভাবে ধর্মের আড়ালে মানুষ খুন করার একটা সিস্টেম। মাথায় বিরাট বড় টিকি, ব্রাহ্মণ লোক, একজন আওয়াজ দিচ্ছে, চিতার পাশে মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে, আগুন ধরানো হবে, এবং এটাতে ধর্ম রক্ষা হবে, ভগবান খুশি হবে। এই নিদানে সারা বাংলা তখন, সারা বাংলা কেন, সারা ভারতবর্ষ এই নিদানে খুশি যে কাউকে পোড়ানো হবে, এবং তারই ছেলে মেয়ে হয়তো পোড়ানোতে সহযোগিতা না করলেও তার বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা নেই। একের পর এক পোড়ানো হচ্ছে, 3 দিন ধরে আগুন জ্বলছে, 17খানা বউ পুড়ছে গঙ্গার পাড়ে। এটা সাপোর্ট করার জন্য পণ্ডিতরাও সাপোর্ট করছে। সে আজকের দিনেও তাই, ক্ষমতার সঙ্গে যে সমস্ত পাণ্ডিত্য এত বেশি জুড়ে থাকে, তারা বিরুদ্ধাচরণ তো করেই না, বরঞ্চ তার সপক্ষে যুক্তি খাড়া করে। তো 1829-এ গিয়ে এই অধ্যায়টা শেষ হচ্ছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসছেন 1820-তে, আর রবি ঠাকুর আসছেন 1861, আর স্বামীজি আসছেন 1863। সমসাময়িক, দুজন দুদিকে নামবেন। এই সময়টা, যে সময়টাতে হিন্দু ধর্ম ঠিক একটা আনস্টেবল কন্ডিশন, যেখান থেকে মানুষ পালাতে পারলে বাঁচে, যে ধর্মটাকে ধর্ম ব্যবসায়ীরা একদম গ্রাস করে ফেলেছে। মানুষ খুনও নাকি মানুষের ঈশ্বরের খুশির জন্য হয়। মায়া ইনকা সভ্যতার টাইমে লোককে বলি দেওয়া, নরবলি দেওয়া, তার থেকেও ভয়ঙ্কর রূপ। দিনের বেলা গ্রামের লোক সবাই মিলে, মহাপণ্ডিত লোকজন আনন্দ করছে, বউ পুরানো হবে, এবং সেখানে উপস্থিত থাকলে নাকি তাদের পুণ্য অর্জন হবে। লজিকের কোনো ধার ধারে না, দেশ এগোনোর কোনো ফরম্যাট নেই। একটা সমাজের 50% ইন দ্য সেন্স পুরুষ আর মহিলা, যদি মহিলার যদি এই সিচুয়েশন হয়, তাকে পোড়ানো হবে, ফিরভি তার মগজ ধোলাই করা আছে এমন, সে তাতে রাজি হচ্ছে, অথবা ভাঙ বা অন্য কিছু খাইয়ে টাইয়ে তাকে এমন কন্ডিশন তৈরি করা হচ্ছে যে সে তাতে বাধা দেওয়ার ক্ষমতা নেই। তার ছেলে মেয়ে, তার ওয়ারিসান,
তাকে যারা ভালোবাসে, তাকে যারা মানে, তারা সবাই রাজি তাকে পোড়ানো হোক। এটা একটা সিচুয়েশন। এই সিচুয়েশনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হাফ অফ দ্য পপুলেশনকে ডিস্ট্রয় করে রাখা আছে, ঘুম পাড়িয়ে রাখা আছে, ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সে দেশ এগোনো অসম্ভব। বাংলাতে আমরা জন্মেছি, আমরা বাংলার এনভায়রনমেন্ট দেখতে পাই, জাতপাতের বিরুদ্ধে আমাদের সহজ একটা মতবাদ আমরা পোষণ করি, ধর্ম নিয়ে বেশি মাতামাতি করে মানুষের সর্বনাশ করে আনন্দ পাওয়াটাকে আমরা ঘৃণা করি। আমরা আস্তে আস্তে এই চিন্তাধারার ফসল হিসাবে আজকের জায়গাতে দাঁড়িয়েছি। ভারতবর্ষের আরও আদার স্টেট আছে যেগুলোতে হয়তো এই ধরনের মহাপুরুষের প্রভাব তেমন পড়েনি, এখনও পড়েনি, হয়তো না, অনেক জায়গাতেই পড়েনি। এবং এখনও বেশ কিছু সো কল্ড ব্রাহ্মণ লোক, তারা অপেক্ষাকৃত নিচু জাতির হাতের ছোঁয়া জল খায় না, অথচ সেকুলারের বক্তব্য দেয়, কিংবা হিন্দুইজমের বক্তব্য বা অন্য কোনো বক্তব্য দেয়। অ্যাকচুয়ালি কুলকুণ্ডলী জাগ্রত হয়নি যার, সে অব্রাহ্মণ, সে পাশবিক। ইন দ্য সেন্স কি দাঁড়াচ্ছে তাহলে, দিব্য ক্ষমতা তৈরি হয়নি, সে ব্রাহ্মণই নয়। এই তাহলে বর্তমান দিনে গুনে গুনে হয়তো 10-12 জন 15 জন হয়তো হবে যার ব্রাহ্মণত্ব আছে, আর বাদ বাকি সবই শূদ্র। যাই হোক, তর্ক করার জায়গা নেই। এখন দেখাচ্ছি যে একটা টাইম, কি টাইম, যেন ইউরোপে যেরকম ডাইনি অপবাদে যত জ্ঞানী লোক, যত ইনভেন্টর, যত ক্যাথলিকের এগেনস্টে, মানে চার্চের এগেনস্টে কথা বলেছে, প্রায় 10 মিলিয়ন লোক পুড়িয়ে মারা হয়েছে গান, মানে ডাইনি অপবাদে। 2 শতাব্দী জুড়ে এই ধ্বংসলীলা, এই হত্যালীলা চলেছে। ভারতবর্ষের এই ফরম্যাটে ব্রিটিশরা চিঠি লিখছে, মানে ব্রিটিশ ছোট রাজকর্মচারীরা চিঠি লিখছে যে বছরে অন্তত 500 এরকম গঙ্গার ধারে মহিলা পোড়ানো আমাদেরকে দেখতে হয়, এর কিছু একটা ব্যবস্থা করা হোক, এটা খুব অসহ্য। তো বিদ্যাসাগর মহাশয় পরবর্তীকালে ইংরেজদের সাহায্য নিয়ে লড়েছেন। রামমোহন অনেক আগেই শুরু করেছেন, ইংরেজদের সাহায্য নিয়ে লড়েছেন, সম্ভব হয়েছিল। রবি ঠাকুর তাহলে কি একদম নারীবাদিত্বর দিক থেকে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুধু সাহিত্যের মধ্যে আটকে ছিলেন? এখানে একটা কোশ্চেন আছে যে রবি ঠাকুরের প্রিয় গাছ অ্যালস্টোনিয়া স্কোলারিস। অ্যালস্টোনিয়া স্কোলারিস যখন ফুল ফোটে তখন এর একটা গন্ধ এমন হয়, এত বিচ্ছিরি গন্ধ হয় যে নিচে অনেকক্ষণ বসে থাকলে বেশ কিছু লোকের মাথা ঘোরায়, অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার মতো সিচুয়েশন হয়। তো এটাই নাকি রবি ঠাকুরের খুব পছন্দের গাছ। এবং একটা ইনসিডেন্ট ঘটেছিল, আমি তখন কলেজে পড়ি, তো অ্যালস্টোনিয়ার ফুল ফুটেছে ওই দিকটাতে প্রচুর পরিমাণে। তো ওই দিকটা খুব কমই লোকজন যাচ্ছে, মানে আমাদের স্টুডেন্টদের মধ্যে। তাদের মধ্যে কয়েকজন ওখানে গিয়ে বসে গল্প করছিল, একজন সেন্সলেস হয়। তো হোস্টেলে এটা নিয়ে হাসাহাসি হয়, যেটা কি করে, মানে এরকম ফুলের গন্ধে লোক অজ্ঞান হয়ে যেতে পারে। তো যাই হোক, হাসাহাসি হোক আর যাই হোক, জিনিসটা সিরিয়াসলি যদি অনেকক্ষণ বসে থাকা যায়, একটা ভমিটিং টেন্ডেন্সি, একটা অন্যরকম একটা কিছু হয়। এখান থেকে একটা এসেন্স তৈরি হয় সবসময়ের জন্য, সেটা অনেকক্ষণ ইনহেল করলে তার একটা কিছু কিছু লোকের ক্ষেত্রে কিছু রিয়াকশন টাইপের কিছু হয় এবং সে প্রবলেমে পড়ে। তো এইরকম একটি গাছকে রবি ঠাকুর এত পছন্দের গাছ, ইভেন এখন কিছু জেনে হোক আর না জেনে হোক, ইউনিভার্সিটি বা কিছু জায়গাতে হঠাৎ করে কোনো গেস্টকে স্বাগত জানানোর জন্য সপ্তপূরণীর পাতা ধরিয়ে দেওয়া হচ্ছে, তিনিও খুশি হয়ে নিয়ে নিচ্ছেন, বাস ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। কনসেপ্টটাকে একটু খুঁজে বের করার জন্য অনেকদিন ধরেই ঘাঁটছিলাম। তো কনসেপ্টটা যখন এর মেডিসিনাল ইউজ সম্বন্ধে দেখছি এবং পুরনো লিটারেচার যখন দেখছি, তখন বারবার মনে হচ্ছে যে রবি ঠাকুরের ভিউটা একটা বড়সড় বটনিস্টের ভিউ ছিল। গ্রাম বাংলাতে অবহেলিত, নিষ্পেষিত মহিলাদের ত্রাতা এই গাছটা। মহিলাদের প্রায় 90%, মানে ম্যাক্সিমাম যে সমস্ত অসুখগুলো স্বাভাবিকভাবে হয়, আগেই বলছিলাম ফিমেল ডিজিজ, মহিলারা সাধারণত মানুষ, মানে গ্রামের দিকে বলবে কাকে, যাকে বলার সে তো সারাদিন মাঠে ঘাটে কাজ করে, আর ফ্যামিলির আদার কারো কাছে সঙ্গে
মানে শেয়ার করার জায়গাটাই কম, আর যাকে বলবে সে বলেও বা বুঝবে কতটুকু। কিন্তু ট্র্যাডিশনাল নলেজ মা ঠাকুমা কাকিমার মারফত একটা নলেজ সবসময়ের জন্য রান করে গেছে, কিন্তু অ্যাভেলেবিলিটি যদি না থাকে তাহলে সে নলেজেরও কোনো দাম থাকে না। রবি ঠাকুর প্রবাবলি প্রবাবলি কেন, যা হিসেব তাতে বোঝাই যায় যেরকম একটি গাছকে এত পছন্দ করে এবং নিজের প্রিয় গাছ হিসাবে ভেবেছিলেন, তো এর সেন্স যা দাঁড়ায় সেটা হচ্ছে যে ভারতবর্ষের নারী সমাজের যদি উন্নতি করতে হয় তাহলে তাকে যে ভালোবাসে, তাকে যে সুস্থ রাখে, তাকে যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রকৃতির যে দান যেটা, তাকে ভালোবাসার মাধ্যমে ওনার নারীবাদিত্বর একটা বিরাট বড় রূপ আমরা দেখতে পাই। তো শুধু সাবজেক্ট টিচারের ভেতর থেকে আমরা দেখছি এরকম ব্যাপারটা নয়, ব্যাপারটা ট্র্যাডিশনাল নলেজের দিক থেকে দেখুন। আপনার সাবজেক্টের নলেজ থাকুক আর না থাকুক, আপনি যদি দেখেন যে এই গাছটার এই উপকারিতা আছে, রবি ঠাকুর এটাকে পছন্দ করেছেন, তো আপনি বুঝতেই পারছেন রবি ঠাকুরের ভালোবাসাটা কোন জায়গায়, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর সর্বোপরি দেশের অর্ধেক ভার যার কাঁধে, সেই মাতৃজাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুস্থ রাখার জন্য, ইন্ডিপেন্ডেন্ট করার জন্য, স্বাধীন করার জন্য, তার এই অদ্ভুত গাছটার প্রতি, অদ্ভুত ইন দ্য সেন্স বলবো, নামই ইন্ডিয়ান ডেভিল ট্রি, মানে শুধু এর গন্ধ টন্ধ অনেক কিছু কারণের জন্য এরকম, কিন্তু এর উপকারিতা, এর ভিতরে এর গন্ধের মোড়কে এর যে বিরাট বড় উপকারিতাকে উনি ভালোবেসেছেন, আসল ভালোবেসেছেন উনি আমাদের মাতৃজাতিকে। তো রবি ঠাকুরের এই ফেমিনিজম যে বোটানিস্টের মানে ওনাকে বোটানিস্ট বলে ওনার ভিউকে আমরা আরেকবার দেখে বা উপলব্ধি করে ওনার যে আগমন দিনে আমাদের প্রণাম ওনাকে, এভাবেই আমরা ওনাকে আজকের দিনে প্রণাম জানাচ্ছি রায়দিঘি কলেজের ডিপার্টমেন্ট অফ বোটানির তরফ থেকে। রবি ঠাকুর বিশ্বকবি, আমরা আদি কবি হিসেবে মহামুনি বাল্মীকির নাম বলে থাকি। তো এক্ষেত্রে আমি আর ভিডিও বড় করছি না, একটা ছোট লিঙ্ক দিচ্ছি। সীতাকে বন্দি রাখা হয়েছিল অশোক কাননে। তো বিভীষণের স্ত্রী এবং রাবণের নারী বাহিনী, রাবণ ছিলেন একজন মহাজ্ঞানী, অত্যাচারী বা অন্যায়কারী হলেও রাবণ ছিলেন একজন মহাজ্ঞানী। তো রাবণের নারী বাহিনী অশোক কাননেই তাদের ডেরা ছিল, যেখানে সীতাকে বন্দি রাখা ছিল। সুরমা সহ সমস্ত নারী বাহিনী একটা একটা শেল্টার, যেখানে একটাই গাছ ডমিনেন্ট। আজও গ্রাম বাংলাতে অশোক ষষ্ঠী হয়। অশোক ফুলের শুকনো ফুল মাসে যদি একবার করে হলেও মহিলারা কনজিউম করেন, তাহলে বিভিন্ন রকম মহিলা অসুখ, মানে মহিলাদের যে সমস্ত ফিমেল ডিজিজ হয় আর কি, সেগুলো থেকে তারা মুক্ত থাকতে পারেন। অশোক গাছ ও ছাতিম গাছের মতোই একটা কমপ্লিট প্যাকেজ গাছ, যেখানে বহু অসুখের সমাধান দেওয়া আছে। তো এই জায়গাগুলো থেকে কোথাও যেন আদি কবি আর বিশ্বকবি যেন কোথাও মিলে গেছেন, দুজনেরই নারীবাদিত্ব বা নারীর রূপ। তো এই জায়গাগুলো একটা লুকিয়ে থাকা জায়গা, একটা মোড়কে রাখা জায়গা। রবি ঠাকুর একটা জিনিস তো কনফার্ম, যে রবি ঠাকুর ভেবেছিলেন যে আমাকে যারা ভালোবাসবে, আমার ভালোবাসার জিনিসগুলো তারা নিশ্চয়ই বহন করবে। তো আজও বিভিন্ন কাজের জন্য যেখানে যেখানে যাই, রেল স্টেশন, স্কুল, বিভিন্ন ইনস্টিটিউশনাল গ্রাউন্ড, যেখানে বেয়ারল্যান্ড আছে, সেখানে রবি ঠাকুরকে স্মরণ করার জন্য হলেও লোকে ছাতিম গাছকে রোপণ করেছে। ছাতিম গাছ কাটে না, ছাতিম গাছ রাখে, মানে উপকারিতা বুঝুক আর না বুঝুক লোক রক্ষা করে চলেছে। এটাই তো জয়, যার দরকার। কম বেশি ট্র্যাডিশনাল নলেজ কখনো শেষ হয়ে যায় না, একটা সময় আসে সাপ্রেসড হয়, আবার ফিরে আসে। তো রবি ঠাকুরের
এই রূপ ভাবতে অনেক টাইম লেগেছে। তো এই রূপ ভেবে আমরা ভীষণ রকমভাবে মানে ওনার যে সাইন্টিফিক নলেজ অনেক দিকে অনেক রকম জায়গাতে প্রমাণ আছে। তো অ্যাজ এ বোটানিস্ট হিসাবে ওনাকে এইভাবে আমরা দেখছি। তো ওনার এই জন্মদিনে আই মিন এইভাবেই আমরা প্রণাম জানাচ্ছি। তো